হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আজকে নবম শ্রেণীর ব্যাকরণগত অধ্যায় অর্থাৎ অশুদ্ধি সংশোধন। অশুদ্ধি সংশোধনের যে পাঠ্যাংশটি আমি তৈরি করেছি, দেখো যে অশুদ্ধি সংশোধনের কোন রূপটাকে আমরা আজ ব্যবহারের জন্য আনব। অ্যাকচুয়াল রচনা ভারতী যে বইটা পাঠ্যাংশটা তোমাদের আছে, এই রচনা ভারতী পাঠ্যাংশটার একদম 309 এই পেজে গেলে পরে দেখতে পাবে যে বাক্যের শব্দের বানানে ও বাক্যের গঠনে সাধারণ ভুল একটা অধ্যায় দেওয়া রয়েছে, 27th অধ্যায় অর্থাৎ 27তম অধ্যায়। এই 27তম অধ্যায়ের মধ্যে আমরা যেখানে দেখতে পাচ্ছি সেখানে বানান ভুল বানান পায় না কখনো মান, প্রবোধচন্দ্র সেন এই কথা বলছেন। এখন আমরা যেটা পড়ি সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন। কিছু বিষয় থাকে যেটাকে সংশোধন করে নিতে হয়, কিছু বিষয় আছে যে সংশোধনের জায়গাটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। বলছে দেখো, ব্যাকরণের নিয়মকানুন ভালোভাবে আয়ত্ত করতে পারলে বানান ভুল এবং আরো অন্যান্য ভুল সহজেই এড়ানো যায়। যদি আমরা ব্যাকরণগত দিক থেকে সমস্ত শব্দ বা শব্দবন্ধ, তার প্রয়োগ, তার রূপ সবটা যদি সঠিকভাবে মূল্যায়ন করে নিতে পারি, তাহলে আমাদের ব্যাকরণগত অনেকটা ভুল কমানো যেতে পারে। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রথম থেকে সতর্কতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন। যে আমরা যা করব সেটা প্রথম থেকেই সতর্কতা হিসাবে অবলম্বন করতে হবে, এবং সেই সতর্কতাও হবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে অনেক ভুল সংশোধন করে নেওয়া যেতে পারে। কি রকম? কেননা রচনার একটি প্রধান গুণ হলো নির্ভুলভাবে লেখা। খুব সত্যি কথা, আমরা যত ভালোভাবেই এটাকে রচনা করি না কেন, এই রচনার একটা প্রধান গুণই হচ্ছে কিন্তু আমাদের নির্ভুল রচনা উপস্থাপন করা। এই যে নির্ভুল রচনা উপস্থাপন করব, তার জন্য ব্যাকরণগত সঠিক রূপটা জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ। শব্দের বানান, প্রত্যেকটি শব্দের বানান যেমন শুদ্ধ করে লিখতে হবে, তেমনি শব্দ প্রয়োগে ও বাক্যাংশেরও ত্রুটি রাখলে চলবে না। শুধুমাত্র ওই জায়গাটা নয়, শব্দের প্রয়োগ, শব্দের বানান, শব্দের রূপ, সব জায়গাটাই ভীষণভাবে আমাদের সঠিক রূপে উপস্থাপন করাটাই হচ্ছে বাংলার সাহিত্যের একটা অন্যতম উদ্দেশ্য। সচরাচর যে ভুলগুলি হয়, অর্থাৎ যে সব শব্দ ও বাক্যাংশের অশুদ্ধ প্রয়োগ ঘটে, আমরা কিছু শব্দগত কিছু বাক্যগত দেখিয়েছি। দেখো যে কিছুটা হচ্ছে শব্দগত, কিছুটা বাক্যগত। এই ভুল বা ত্রুটি শব্দের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, তাই কিছু শব্দগত বা বাক্যগত যে ত্রুটি রাখে সেটা রাখলে চলে না। যে সকল শব্দ বাক্যাংশের অশুদ্ধ প্রয়োগ ঘটে থাকে তা উল্লেখ করে পাশাপাশি তাদের শুদ্ধ রূপ কি তা উল্লেখ করা হয়েছে। বইটার মধ্যে দেখো সুন্দরভাবে কিছু শুদ্ধ আর কিছু অশুদ্ধের এই পাঠটা তুলে ধরা হয়েছে। এই যে শুদ্ধ এবং অশুদ্ধের পাঠটাকে তুলে ধরা হয়েছে, যে অশুদ্ধ পাঠটা কি আছে এবং শুদ্ধ পাঠটা কি আছে, এই দুটো রূপকেই কিন্তু সুন্দরভাবে বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। এখন শুদ্ধ বানান দেওয়া হচ্ছে কারণ ছাত্রছাত্রীদের শুদ্ধ বানানের দিকে প্রথমে লক্ষ্য রাখা দরকার। অশুদ্ধ বানানের দিকে ছাত্রছাত্রীদের লক্ষ্য করার প্রয়োজন নেই, তারা কেবল শুদ্ধ বানানগুলোই অনুশীলন করবে। এরকম ভাবে আমাদের রচনা ভারতী বইটার কিছুটা পাঠ দেওয়া হয়েছে, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে ওই বইটার বাইরে গিয়ে একটু ভাবার চেষ্টা করি যে কতগুলো নিয়ম যদি আমরা শিখি, তাহলে আমরা কি শিখতে পারবো। ভালো করে জানবে যে নিয়ম বা নিয়ম রীতি আমাদের একটা বই থেকে পাওয়া সম্ভব নয়। কিছু কিছু পাঠ আমি সংগ্রহ করেছি। যেহেতু তোমরা নবম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্গত হয়েছ, নবম শ্রেণীর পড়াশোনার মধ্য দিয়ে তোমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দশম শ্রেণী তথা বোর্ড পরীক্ষার উপযোগী করে গড়ে তুলতে হবে। সেই হিসাবে আমি কতগুলো পদ্ধতি বা পন্থা তোমাদের সামনে তুলে ধরবো। যেমন দেখো, এই বানান ভুল বলছি, প্রথমেই বলা হলো গল্পটার বানান ভুল। এই বানান শব্দটা কিন্তু এসেছে বর্ণন শব্দটি থেকে। কি বললাম? তাহলে বর্ণন, ব মূর্ধন্য রেফ মূর্ধন্য, এই বর্ণন শব্দটা থেকেই এসে গেছে কিসি শব্দ না বানান শব্দটি, বা একা দন্ত না একা দন্ত। এই যে বানান শব্দটি আসছে,
এই বানান শব্দের অভিধানগত অর্থ হলো বর্ণবিন্যাস। এই বানান এর অভিধানগত অর্থ অর্থাৎ ডিকশনারি থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব বর্ণবিন্যাস। তাহলে এই বর্ণবিন্যাস যে আভিধানিক অর্থ অর্থাৎ অভিধানগত যে অর্থটা দাঁড়িয়ে আছে তাকে আমরা বলছি বর্ণবিন্যাস। এই বর্ণবিন্যাসকে আমরা আর এক রকমের চিনি, যেটাকে আমরা বলে থাকি অক্ষর। কি বললাম? অ কয়মস্বয় র, অক্ষর। এই অক্ষর অর্থাৎ লিপি সন্নিবেশ। তাহলে অক্ষর অর্থাৎ আমরা কি বলতে পারি? অক্ষরটাকে আমরা বলতে পারি লিপি সন্নিবেশ। লিপি সন্নিবেশ, দন্তস্ব দন্ত নয় দন্ত নয় হসি বয়কার তালবস্য। এই যদি আমাদের জায়গাটা দাঁড়ায় তাহলে আমরা দেখলাম, দেখো বর্ণন থেকে আসছে বানান। বানান বলতে আমরা অভিধানগত অর্থে যেটা বুঝি বর্ণবিন্যাস। কোন ধরনের বর্ণবিন্যাস? যে ধরনের বর্ণবিন্যাস করলে পর একটা অক্ষর রূপে আমরা তাকে লক্ষ্য করতে পারি। এই হচ্ছে অক্ষরের মূল জায়গাটা পরিবর্তিত হচ্ছে। এবার আমাদের ক্ষেত্রে আরো একটা বক্তব্য যেটা বেশি করে ফুটিয়ে তুলতে হচ্ছে সেটা হচ্ছে কি লিপি সন্নিবেশ। যে ধরনের লিপি আমরা লক্ষ্য করে থাকি, যে লিপিগুলোর ভিতর থেকে আমাদের সমস্ত পাঠ দেখানো হয়। যদি একটু ভালো করে ইতিহাসের মানচিত্রটা আমরা পড়ি তাহলে পরে দেখতে পাবে যে লিপি সাধারণত দুই প্রকারে ভাগ করা হয়। লিপিটাকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি লিপি? না, লিপির যে জায়গা, লিপি যে জায়গা, এই লিপি জায়গাটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে আমরা বলি ব্রাহ্মী লিপি, বয়রাফল আকার হয়ে ময়ে দীর্ঘি ব্রাহ্মী লিপি। একটাকে আমরা বলি খরস্থি লিপি, খ রয়কার মূর্ধন্য ছয় দীর্ঘি। একটা হচ্ছে আমাদের ব্রাহ্মী লিপি, একটা হচ্ছে আমাদের খরস্থি লিপি। ব্রাহ্মী লিপি কোনগুলো? না, যেগুলো খাতার বাম দিক থেকে ডান দিকে লেখা হয়, যেমন আমরা বাংলা লিখি, ইংরাজি লিখি, ইত্যাদি ইত্যাদি লিখি, সেগুলোকে আমরা বলে থাকি ব্রাহ্মী লিপি। খরস্থি লিপি কোনগুলো? তাহলে যেগুলো খাতার ডান দিক থেকে লেখা হয়, অর্থাৎ আরবি বা উর্দু যে শব্দ ভাষাগুলো আছে সেটা হচ্ছে লিপি। এই লিপি বিন্যাস করার পর আমরা বলে থাকি যে যেসব বাংলায় যেসব শব্দের ব্যবহার ঘটে তাদের দুটো ভাগে ভাগ করি। এই তো গেল লিপিগত রূপ। এখন লিপিগত রূপের ভিতর থেকে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখব আমাদের বাংলায় যে শব্দগুলোকে ব্যবহার করে থাকি তাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? না, একটা হচ্ছে তৎসম শব্দ, তৎসম শব্দ, এবং আর একটা হচ্ছে অতৎসম শব্দ। তৎসম শব্দ আর হচ্ছে অতৎসম শব্দ। তাহলে দুটো ভাগে আমরা শব্দটাকে ব্যবহার করে নিয়ে যেতে পারি। একটাকে বলতে পারি তৎসম শব্দ এবং অন্যটাকে বলতে পারি অতৎসম শব্দ। এই যে জায়গা দুটো ব্যাকরণগত রূপ। তৎ বলতে আমরা কি বুঝি? না, দেখবে এই ত খণ্ড তো তৎ, তৎ বলতে আমরা বুঝি সংস্কৃত। কি বললাম? ত খণ্ড তো তৎ বলা হচ্ছে সংস্কৃত। তাহলে সংস্কৃত সম মানে সমান। তাহলে যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাদেরকে আমরা বলে থাকি তৎসম শব্দ। একই রকম ভাবে অতৎসম শব্দ। তাহলে যেগুলো সংস্কৃত থেকে আসেনি, অর্থাৎ বাংলার নিজস্ব ভাষার শব্দ হতে পারে, অন্য কোনো দেশজ রূপ থেকে আসতে পারে, তখন তাদেরকে আমরা বলে থাকি অতৎসম শব্দ। ভাষা হলো বহমান নদীর মতো। মনে রাখবে, ভাষা প্রত্যেক মুহূর্তে কিন্তু বাঁক পরিবর্তন করছে। যেমন ভাবে আমাদের নদী একটা বাঁক পরিবর্তন করে বহমান হয়, একই রকম ভাবে ভাষাও যেন তার বাঁক পরিবর্তন করে মধ্যে মধ্যে। তাই সেও উৎস থেকে ক্রমাগত এগিয়ে চলেছে। যখন আমরা বাংলা ভাষাকে প্রথম পাই চতুর্দশ শতাব্দী বা নবম শতাব্দীর প্রথম দিকে, তখন কিন্তু ভাষা এত সাবলীল ছিল না। ভাষা কিন্তু এতটা মার্জিত ছিল না, এতটা আধুনিক ছিল না। যেমন একটা শিশু প্রথম জন্ম নেয়, তারপর সে শুয়ে থাকে, পরে সে বসতে শেখে, হাঁটতে শেখে, পরে সে দৌড়াতে শেখে। আজকের বাংলা ভাষা ধরো দৌড়াচ্ছে, কিন্তু একদম জন্ম লগ্নে ঠিক শিশুর ন্যায় আচরণ করেছিল এই বাংলা ভাষা। চলার পথে সেখানে ঘটেছে নানা পরিবর্তন। ভাষা এইভাবেই ক্রমশ বিবর্তন হতে 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 তার পরিবর্তন। আর এই পরিবর্তনটা কি রকম? কোথাও শব্দ ব্যবহারে, কোথাও বাক ভঙ্গিমায়, যেভাবেই হোক না কেন পরিবর্তনের এই রূপটা
গ্রহণ আর বর্জনের মধ্য দিয়ে হয়েছে। কোনো ক্ষেত্রে শব্দ কিছুটা গ্রহণ করেছে, আবার কোনো ক্ষেত্রে শব্দ কিছুটা বর্জন করেছে। এই গ্রহণ বর্জনের মধ্য দিয়েই, অর্থাৎ নেওয়া এবং দেওয়ার এই মধ্য দিয়েই কি করতে করতে হয়েছে না, ভাষা এগিয়ে চলেছে। বাংলা বানানো পরিবর্তনের ধারাকে কিন্তু অস্বীকার করতে পারেনি। সেক্ষেত্রে এক সমস্যা দেখা দিয়েছে কি না, একই বানান নানাভাবে লেখা হচ্ছে। বর্তমানে যেটা তোমাদের সবচেয়ে বেশি সমস্যার সমাধান হয়, একই বানান দেখবে বিভিন্ন ভাবে লেখা হচ্ছে। ব ডয় শূন্য বড় লিখছি, এখন অনেকে লিখছি ব ডয় শূন্য ওকার বড়। তাহলে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে আমরা কোন বানানটাকে নেব, কোন বানানটাকে নেব। ময়কার বর্কির মেজো, ময়কার বর্কির জয় ওকার মেজো। এই যে একই বানান বিভিন্নভাবে লেখা হচ্ছে, তারপরে বাংলা ভাষাটার সমস্যা বাড়ছে, সমস্যা বাড়ছে আমাদের মধ্যে। এবার দেখো, আমাদের ক্ষেত্রে ব ডয় শূন্যটা মেনে নেওয়া হয়েছে কেন? যদি বাংলা আধুনিক বানান বিধি মেনে নেওয়া হয়, তাহলে বলা হয়েছে যত সংখ্যক জটিলতা বর্জন করতে বলা হয়েছে। শুধুমাত্র একার ওকার ভারাক্রান্ত না করে ব ডয় শূন্য, বর দিদি, মেজ দিদি, শরৎচন্দ্র ব্যবহার করে গেছেন। দেখবে শরৎচন্দ্রের দুটো উপন্যাস আছে, বড় দিদি, মেজ দিদি। এই বর দিদি মেজ দিদিটা শরৎচন্দ্রের বর্দি মেজ দিতে রূপ পেয়েছে। সেই জায়গা থেকে যখন বর্দি লিখছি, ব ডয় শূন্য লিখছি, ওই জন্যে এখানে শুধু ব ডয় শূন্যটা কি বড় হিসাবে ব্যবহার করা হচ্ছে। একই রকম তয়েকার র 13 না তয়েকার রয় ওকার 13। এই যে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, এই সমস্যার জন্যই আমাদের বানান বিধিটাকে বা অশুদ্ধি সংশোধনের জায়গাটাকে আবার একবার নতুন করে পাঠ করার প্রয়োজন হয়েছে। তাই সমস্যার সমাধানের জন্য প্রচলিত বিধি থাকা দরকার, একটা নিয়ম, নিয়ম কানুন থাকা দরকার, যেখানে আমরা একটা সুন্দরভাবে বিধি পাবো, অর্থাৎ নির্দিষ্ট একটা অবয়বে আমরা সেটাকে পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবো। যদিও বিভিন্ন সময়ে এরকম বিধি চালু থাকলেও পরিবর্তনের ছোঁয়ায় সেখানে নতুনত্বের আমদানি ঘটেছে। কখনো কখনো দেখতে পাই যে এরকম পরিবর্তন করতে করতে নতুন কিছু কিছু আমদানি কিন্তু হয়ে গেছে, নতুন কিছু কিছু শব্দের আমদানি আমাদের এখানে ঘটেছে। কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সৃষ্ট বানানের কতগুলি বিধি তৈরি করেছে, যেটা পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি থেকে তৈরি কিছু বিধি। সেই বিধিটা তৈরি করা হয়েছে, সেই বিধির জায়গা থেকে আমরা কতগুলো নিয়ম কানুন আলোচনা করতে পারি। সেই বিধিকেই আমরা মান্যতা দেব। আমরা যতদিন পড়াশোনা করব, বাংলা ভাষার সঙ্গে যুক্ত থাকব, সেই বিধিটাকে আমরা পরিচিতি দেওয়ার চেষ্টা করব। যদিও সেই বিধি যে সর্বাংশে নির্ভুল সেটাও বলা যাবে না। যে পশ্চিমবঙ্গ বিধি, যে পশ্চিমবঙ্গ একাডেমি সেই রূপটা তৈরি করেছে, সেটা যে সম্পূর্ণ নির্ভুল সেটাও আবার বলা যাচ্ছে না। কারণটা কি না, মনে রাখতে হবে উচ্চারণ অনুযায়ী বানানকে ব্যবহার না করাই সঙ্গত। যে তোমাকে মনে রাখতে হবে যে আমি যেটা উচ্চারণ করছি সেই উচ্চারণগত বানান যদি তুমি ব্যবহার করতে যাও তাহলে কিন্তু তুমি ভুল করবে। কারণ উচ্চারণগত বানান বিধি এটা হচ্ছে কথ্য ভাষা ছান্দ, কথা বলবার যে ভঙ্গিমা, কথা বলবার যে রূপ, কথা বলবার যে আমাদের একটা প্রবণতা, এই প্রবণতাটাকে লক্ষ্য করেই কিন্তু আমরা ভাষা ছাঁদটাকে ব্যবহার করে থাকি। তাই উচ্চারণগত দিক থেকে পরিবর্তন এসে হাজির হয়েছে একাধিকবার। সেই পরিবর্তনটা অনুযায়ী যদি আমরা কোনো শব্দ বা শব্দ বন্ধ লেখার চেষ্টা করি তাহলে আমরা সেটাকে ভুল করব, কারণ মানুষ উচ্চারণটা শুনে শুনে করে থাকে। ওই জন্য প্রথমেই একটা সতর্ক করে দিচ্ছি যে উচ্চারণগত মানে তোমার উচ্চারণ অনুযায়ী শব্দটাকে লেখার কিন্তু চেষ্টা করবে না। কি করতে হবে, সেক্ষেত্রে সবার উচ্চারণটা সমান থাকে না, তাই অর্থের বিভ্রান্তি ঘটতে পারে। আমরা যদি মনে করি তাহলে কিন্তু আমাদের অর্থের বিভ্রান্তিটা আরো বেশি করে ঘটতে পারে। কি কি করব তাহলে? তৎসম শব্দের ক্ষেত্রে একই বানানের হর্ষইকার দীর্ঘইকার যুক্ত রূপ পাওয়া যায়, সেক্ষেত্রে হর্ষইকার যুক্ত রূপটি লিখবে। প্রথম সূত্র আমি একটা আলোচনা করছি, দেখো এই সবগুলো সংগৃহীত। তুমি যদি মনে করো যে আমাদের রচনা ভারতী বইটা দিত স্যার এগুলো আলোচনা করা নেই, না, আলোচনা করা থাকবে না। এখানে নবম শ্রেণীর পাঠ্যাংশে এইগুলো আলোচনা করা থাকে না। আমি যেহেতু স্মৃতিচারণ করে দিচ্ছি, আমি 1 নম্বর বলবো হর্ষইকার বা দীর্ঘইকার এই দুটোই যদি তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়
তাহলে এই তৎসম শব্দের ক্ষেত্রে যদি হর্ষ দীর্ঘ এই দুটো বানানই ব্যবহৃত দেখতে পাই, কোনো কোনো জায়গায় হ্রস্বইকার রয়েছে, কোনো কোনো জায়গায় দীর্ঘিকার রয়েছে, সেক্ষেত্রে বাংলা বানান বিধি বলছে হ্রস্বইকার যুক্ত বানানটি আমরা সংগৃহীত করব। যেমন দেখো, আবির, আ বয়ে দীর্ঘি র, আবির না আ বয়ে হস্যি র আবির, কোনটাকে সংগ্রহ করবো? তাহলে দুটি তৎসম শব্দ, দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, তাহলে আমরা সংগ্রহ করব আ বয়ে দীর্ঘি র। যেমন দীপাবলি, দয় দীর্ঘি পয়াকার, ব লয় দীর্ঘি দীপাবলি। এখন এই দীপাবলি শব্দটা আমরা আবার দয়হস্যি পয়াকার ব লয় দীর্ঘি দীপাবলি, এই শব্দটা আমরা ইউজ করে থাকি। যেহেতু এটা আমাদের কাছে একটা তৎসম শব্দ, তাই আমরা এক্ষেত্রে আবার এই শব্দটাও দেখতে পাবে তুমি, দয়হস্যি পয়াকার ব লয় হস্যি, দয় দীর্ঘি পয়াকার, দয় দীর্ঘি ছিল, দয় দীর্ঘি পয়াকার ব লয় দীর্ঘি, লয় হস্যিকার এবং লয় দীর্ঘিকার এই যে পরিবর্তন, দেখো সেক্ষেত্রে আমরা বলছি হ্রস্বইকারটা নেব। অর্থাৎ যে ক্ষেত্রে হ্রস্বইকার থাকবে বাংলা বানানের প্রচলিত সুবিধা অনুযায়ী আমরা সেক্ষেত্রে 1 নম্বর সূত্র হিসাবে যেটা দেখব, বা 1 নম্বর সূত্র হিসাবে আমরা যেটা মাথায় রাখবো, সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে হ্রস্বইকার বা দীর্ঘইকার যুক্ত একই বানান যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই হ্রস্বইকার যুক্ত বানানটাকে সংগ্রহ করব। কোথা থেকে? পশ্চিমবঙ্গ বাংলা বিধি একাডেমি থেকে। দ্বিতীয়ত, আমি যে সূত্রটা তোমাদের বলবো, যেটা মনে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অতৎসম শব্দের ক্ষেত্রেও হ্রস্বইকার লিখবে। তৎসম শব্দের ক্ষেত্রে হ্রস্বইকার, তাহলে 2 নম্বর অতৎসম শব্দের ক্ষেত্রে কি করবো স্যার? তোমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে অতৎসম শব্দের ক্ষেত্রে তাহলে কি করব? সেক্ষেত্রে কি দীর্ঘইকার গ্রহণ করব? না, আমি বারবার বলছি, বাংলা ভাষাকে সহজ সরল রূপ হিসাবে দেখানোর জন্য সমস্ত রকম জটিলতা শব্দগুলোকে বর্জন করা হয়েছে। যদি আমরা আর 1 দশক পিছিয়ে যাই, অর্থাৎ 10টা বছর যদি আমরা পিছিয়ে যাই, তখন দেখব যুক্তাক্ষর বর্ণগুলোকে বিভিন্ন ভাবে লেখা হতো এবং প্রত্যেকটা যুক্তাক্ষর অন্যভাবে দেখতে ছিল। যদি তোমরা ভালো করে দেখো, এখন তোমরা লিখবে কয়ে তয়ে, এই জিনিসটা লিখতে হয়, এর সঙ্গেই তোমরা পরিচিত। কিন্তু আগের দশকে আমরা যখন পড়াশোনা করেছি, তখন কিন্তু কয়ে তকে আমরা এইভাবে লিখেছি, একটা ও লিখেছি, তারপরে একটা এই জায়গা দিয়েছি। একই রকম শত্রু বানানে তোমরা দেখবে তয় রফলা হসু লেখো, আমরা কিন্তু তয় রফলা হসু বলতে আমরা এরকম তালবস্য তয় রফলা হসু, পিঠে আকুশিটা উল্টো দিকে দিতাম। আবার শুক্র বানানে এই কয়রফলা, এটাই তয়রফলা, এটাই কয়রফলা, এরকম ভাবে একই শব্দকে কয়রফলা যখন এরকম ভাবে লিখেছি কয়রফলা, আবার যখন আকুশিটাকে আমরা উপর দিকে দিয়েছি তখন হচ্ছে তয়রফলা হসু। তাহলে একই শব্দকে মনে রাখার এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির জন্য কিন্তু অন্য ভাষাভাষী মানুষ বাংলা ভাষা সম্পর্কে খুব একটা আগ্রহ বোধ করেনি। ফলে বাংলা ভাষা বিশ্বের বাজারে পিছিয়ে পড়ছিল। এই বিশ্বকালীন জয় করতে গিয়ে ভাষাতত্ত্ববিদরা দেখলেন বাংলা ভাষার আশু পরিবর্তন করা প্রয়োজন। সেই পরিবর্তন করতে গিয়ে তারা প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে শব্দের শক্ত বা কাঠিন্যটাকে বর্জন করলেন। তাই অতৎসম শব্দের ক্ষেত্রেও হ্রস্বইকার এবং দীর্ঘইকার থাকলে কোনটা ব্যবহার করব? অবশ্যই হ্রস্বইকার শব্দটি ব্যবহার করব। এই যে হ্রস্বইকার শব্দটি ব্যবহার করব, এই রূপটি আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। যেমন ধরো আমরা করছি প কয়মস্যই দীর্ঘি, তৎসম শব্দের ক্ষেত্রে হয়। এখন পক্ষী বানান হয়, কিন্তু আমরা যখন এটাকে পাখি লিখি তখন তাহলে কি লিখবো? পয়াকার ক্ষয় রস্যি পাখি, পয়াকার ক্ষয় দীর্ঘি পাখি আমরা লিখবো না। হয়তো অনেক জায়গায় দেখতে পাবে, অনেক জায়গাতেই এখনো পয়াকার ক্ষয় দীর্ঘি শব্দটাকে ব্যবহার করা হচ্ছে বা হয়ে চলছে। কিন্তু বাংলা পশ্চিমবঙ্গ একাডেমি কি করা হচ্ছে না, হ্রস্বইকারের দিকে রূপটাকে দেখানো হয়েছে। যেমন দেখবে এখনো বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবে কুমির, কয়হসু ময় দীর্ঘি র, কুমির না লিখলে পরে আমাদেরই মনে হয়
বানানটা বোধহয় দেখতে ভালো লাগছে না। বানানটার সঙ্গে আমরা এমন ভাবে আইসেট হয়ে আছে, চোখের সঙ্গে এমন সংস্পর্শ হয়ে আছে যে কুমির বানানে কয়সু ময় দীর্ঘি র না লিখলে ঠিক যেন মনে হচ্ছে কোথাও যেন একটা বাধ্যবাধকতা লাগছে। মানে যেটা আমাদের হয়ে থাকে, আমরা না বানান ব্যাকরণগত দিক না জেনেই যখন কোনো বানানকে আমরা সঠিক বলে প্রবলভাবে প্রতিপন্ন করার চেষ্টা করি, বা সেই মনে হয়ে থাকে যে এই বানানটা সম্পূর্ণভাবে সত্য, তখন হয়তো কেন আমরা জানি না, কিন্তু চোখ আমাদের বলে দেয় এই বানানটাই সঠিক। এখন এই বানানটাকে ক্রস করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে এখন? আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বিধি অনুযায়ী কয়হসু ময় হস্যি র কুমির এই শব্দটাকে দেখানো হয়েছে। হয়তো এখনো অনেক তাবৎ পণ্ডিত বর্গ এই বানানটা দেখেই প্রথমে চমকে ওঠেন, পরবর্তী ক্ষেত্রে তাদের একটু সময় লাগে, কিন্তু এই বানানটাই যে সঠিক সেটা সম্পর্কে কিন্তু অনেক ধারণা নেই। এরকম বহু উদাহরণ হয়েছে, পড়িয়েছি, জানানো হয়েছে। অনেক বাড়িতে রয়েছে হয়তো তোমাদের দেখো বাবা মা শিক্ষক মহাশয়রা যারা প্রবলভাবে তর্ক করতে চলে আসছেন যে কুমির বানান এটা হয় না, আমি নাকি ভুল বলেছি। আমি তখন অভিধান খুলে তাদের দেখিয়ে দিয়েছি যে কুমির বানানের নতুন বানান বিধিটাই এসছে, এবং একটা অপপ্রচার শেষ অবস্থায় বলা হয়েছে সেই দর্শন নাকি অনেক বানান ভুল লিখছেন, এবং সেক্ষেত্রে একটা এরকম শব্দ এসে দাঁড়িয়েছিল যেটা হচ্ছে কুমির শব্দ, প্রবলভাবে যুক্তিসম্মত করে। আমি রাগ করিনি, অবশ্যই সমালোচনা প্রয়োজন, কিন্তু সেটা জেনে সঠিক সমালোচনা হলে একটু ভালো লাগে, আর যখন সেটা না হয় তখন আবার একটু বেশি তারিফ করতেও ভালো লাগে। তা সেই বিষয়টা আমি তখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে পশ্চিমবঙ্গ বাংলা বিধি অনুযায়ী অতৎসম যে শব্দগুলো রয়েছে সেই শব্দে দীর্ঘইকারকে বর্জন করে হ্রস্বইকারকে গ্রহণ করার কথা বলা হয়েছে। কোথায়? লিখিত ক্ষেত্রে। এই ছিল আমাদের মূল উদ্দেশ্য। নাম্বার 3, আমি যেটা বলবো, অতৎসম শব্দের শেষে হ্রস্বইকার যোগ করে স্ত্রীলিঙ্গের রূপটি লিখতে হবে। যদি কোনো স্ত্রীলিঙ্গের রূপ লিখতে বলে, যে কোনো স্ত্রীলিঙ্গ, তাহলে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এই শব্দগুলোর ক্ষেত্রে যদি আমাকে স্ত্রীলিঙ্গের রূপটা লিখতে হয়, তাহলে আমার 3 নম্বর ক্ষেত্রে যে বানানটা আমি যাব, যদি স্ত্রীলিঙ্গ লিখি সেই স্ত্রীলিঙ্গের রূপের ক্ষেত্রে অবশ্যই হ্রস্বইকার যুক্ত করব। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে সেক্ষেত্রে হ্রস্বইকার যুক্ত করে আমরা কিন্তু স্ত্রীলিঙ্গ রূপটাকে চেনাবো। যেমন দেখো পিসি, পয় হসি দন্তস্বয় দীর্ঘি কি না, স্ত্রীলিঙ্গ রূপ পয় হসি দন্তস্বয়ে রস্যি পিসি। একই রকম ভাবে আমরা ধরো মামি, ময়াকার ময় দীর্ঘি লিখবো না ময়াকার ময় হস্যি লিখবো? অবশ্যই ময়াকার ময় হস্যিকার লিখবো। যখন স্ত্রীলোক রূপটা যাবে দিদি, দয় দীর্ঘি লিখবো কি না দয় রস্যি কেন লিখবো আমরা জানি না, কিন্তু ব্যাকওয়ার্ডের মূল নিয়মটা হচ্ছে এটাই যে যখন স্ত্রীলিঙ্গের রূপকে বোঝানো হয় তখন কিন্তু আমরা হ্রস্বইকার দেখি। আজকে এই